হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। আমরা আজকে কথা বলবো আমাদের বেসরকারি খাত ব্যাংক থেকে যে ঋণ নেয়, তো সেই ঋণের একটা প্রবৃদ্ধি বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে যে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ, কর্মসংস্থান ইত্যাদি বিবেচনা করে যে কি পরিমাণ ঋণ প্রাইভেট সেক্টরে গেলে সেটা প্রাইভেট সেক্টরের বিনিয়োগটাও স্বাভাবিক থাকবে, প্লাস হচ্ছে ব্যাংকিং সেক্টরে কোনো প্রবৃদ্ধি হবে না, সেরকম একটা লক্ষ্যমাত্রা তারা হচ্ছে মনিটারি পলিসিতে নির্ধারণ করে। আমাদের টিভিএসে আজকে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্রাইভেট সেক্টরের প্রকৃত যে ক্রেডিট গ্রোথ বা ঋণের প্রবৃদ্ধি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রার চেয়ে কম। তো সেটা আসলে কত এবং বাংলাদেশ ব্যাংক কত টার্গেট করেছিল, এই প্রবৃদ্ধিটা কমে যাওয়ার ইম্প্যাক্টটা আমাদের অর্থনীতিতে কেমন পড়বে, এ বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। নিউজটি করেছেন টিভিএস এর সিনিয়র রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আমরা আজকে তাকে স্টুডিওতে পেয়েছি। প্রিন্স, আপনাকে স্বাগত জানাই। আপনি একটু বলবেন যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ বাংলাদেশ ব্যাংক কত প্রজেকশন করছিল এবং বাস্তবে এটা কত এখন? আপনাকে ধন্যবাদ। যে আমরা যদি দেখি গত প্রায় 2 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক কন্ট্রাকশনারি মনিটারি পলিসি করছে। এর মূল লক্ষ্য হচ্ছে যে আপনার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। তো বাংলাদেশ ব্যাংক 24-25 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের লক্ষ্যমাত্রা রেখেছে 9.8%। যদিও আমরা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদকৃত যে তথ্য এসেছে এটা হচ্ছে ডিসেম্বরে এই গ্রোথ হয়েছে 7.28%, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রার অনেক কম। আমরা যদি দেখি আগের মাস নভেম্বরে 7.66% এটা গ্রোথটা ছিল, যেটা হচ্ছে প্রায় 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন। তো আমরা এই চিত্রটা দেখতেছি আর কি বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির ক্ষেত্রে। তো আর যদি আমরা বলি যে গত 5 মাস যাবত এটা হচ্ছে গ্র্যাজুয়ালি কমতেছে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধিটা। এই যে ঋণের প্রবৃদ্ধি কমে যাচ্ছে, এটার কারণ কি? ব্যাংকার এবং ব্যবসায়ীরা আসলে কি বলছে, কেন তারা ঋণ নিচ্ছে না বা ব্যাংকগুলি কেন দিচ্ছে না? হ্যাঁ, এখানে বেশ কিছু কারণ রয়েছে। আমরা যদি বলি যে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ হচ্ছে যে পলিটিক্যাল আনসার্টেনটি। এটা একটা কারণ। ঋণের ইন্টারেস্ট রেটও অনেক বেড়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর হচ্ছে তারল্য সংকট রয়েছে। আর হচ্ছে ব্যবসায়ীরা, বিজনেসম্যানরা নতুন করে হচ্ছে যে তার বিনিয়োগের ক্ষেত্রে আমরা স্লো গতি দেখতে পাচ্ছি। এখানে এই যে সামগ্রিক কারণগুলোর কারণে হচ্ছে ব্যবসায়ীরা হচ্ছে নতুন করে বিনিয়োগের দিকে ঝুঁকছে না। আমরা যদি আরেকটা দেখি যে আমাদের এসএমই ঋণের প্রবৃদ্ধি, রিটেল ঋণ এগুলোর প্রবৃদ্ধিও কম, যার ফলে ওভারঅল ঋণের চাহিদা, বেসরকারি খাতে ঋণের নতুন বিনিয়োগ না আসায় ঋণের চাহিদা কমেছে, গ্রোথও আমরা কম দেখতেছি আর কি। তো এই যে প্রাইভেট সেক্টরে ঋণ যদি কমে যায় বা ঋণের গ্রোথ যদি কমে যায়, তো এটার ইম্প্যাক্ট অর্থনীতিতে কেমন পড়বে? হ্যাঁ, এটার তো ইম্প্যাক্ট আছে। আসলে আমাদের বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির উপরই ভিত্তি করে হচ্ছে আমাদের কর্মসংস্থান নতুন তৈরি হয় আমাদের দেশের। আপনার এর ফলে হচ্ছে যে আপনার ইকোনমিক গ্রোথও এর ফলেই আমরা দেখতে পাই আর কি। তো আমরা যদি দেখি যে এখন ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, ব্যাংকারদের সাথেও কথা বলেছি, ব্যাংকাররা বলেছেন যে বেসরকারি খাতের যে এখন ঋণের প্রবৃদ্ধিটা গত 5 মাস যাবত কমতেছে। তো এর ক্ষেত্রে তারা আপনার অতটা নেতিবাচকভাবে মূল্যায়ন করেনি, কিন্তু তারা বলতেছেন যে ঋণটাই এখন যাচ্ছে ব্যাংকিং খাত থেকে, এই ঋণটা যদি সদ্ব্যবহার নিশ্চিত করা হয় তাহলে, এবং যদি আমাদের ইকোনমিক এই পরিবেশটা, মানে যে আমাদের পলিটিক্যাল এই পরিবেশটা যদি আরেকটু মানে যে ব্যবসায়ী উপযোগী হয়, তাহলে হচ্ছে যে আপনার ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগ করবে, ব্যাংকগুলো নতুন করে বিনিয়োগ করবে আর কি। আর এটা আপনি তো বললেন যে আমাদের এখন কি প্রভাব। আমাদের তো প্রভাব হচ্ছে যে আপনার নতুন করে কর্মসংস্থান না তৈরি হলে আমাদের বেকারত্ব বাড়বে। একই সঙ্গে হচ্ছে যে আমাদের যে আপনার মানুষের যে পারচেজ যে ক্ষমতা, ঠিক আছে, এটা কমে যাবে। তারপরে হচ্ছে যে আমাদের এই জাতীয় সমস্যাগুলো আমরা দেখতে পাবো আর কি। আপনি বলছেন যে যদি ব্যবসার পরিবেশটা নিশ্চিত হয় তাহলে হয়তো ব্যবসায়ীরা আবার ইনভেস্টমেন্টে আসবে। তো এই ব্যবসার পরিবেশটা তৈরির জন্য আসলে কি কি জিনিস দরকার, মানে কি কি জিনিস ব্যবসার পরিবেশের ক্ষেত্রে এখন কি কি বাধা মনে করতেছে? একটা তো পলিটিক্যাল আনসার্টেনিটি আছে, এর বাইরে? হ্যাঁ, এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা দুইটা বিষয় দেখতে হবে যে আমাদের যে খাতে ঋণের প্রয়োজন,
তো ঋণ দেওয়ার ক্ষেত্রে আমাদের দেখা গেছে অনেক জটিলতা আছে। আসলে আপনার এসএমই ঋণ অথবা রিটেল ঋণ, এই ঋণগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের এই যে আপনার জামানত বলেন, কাগজপত্র বলেন, এগুলা নানা বাধ্যবাধকতার কারণে হচ্ছে অনেক ছোট ছোট ব্যবসায়ীরা হচ্ছে ঋণ পাচ্ছে না। কিন্তু অনেক বড় ব্যবসায়ীরা হচ্ছে তারা মৌখিকভাবেই, আমরা যদি দেখি অনেক রিপোর্টে উঠে এসেছে যে ঋণ 500 কোটি টাকা, 800 কোটি টাকা, 900 কোটি টাকা ঋণ নিয়ে যাচ্ছে, কিন্তু সেই ঋণের বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে গিয়ে ঋণের যে আবেদনের নথিপত্রও পায় না। কিন্তু আপনি যদি 1 কোটি টাকার ঋণ নিতে যান, 50 লাখ টাকার ঋণ নিতে যান, এখানে নানা ধরনের দৌরত্ব দেখাচ্ছে আর কি। তো এই জায়গাটা আর একটু সহজ করতে হবে। ব্যাংকাররা হচ্ছে যে তাদের আপনার ঋণ বিতরণের ক্ষেত্রেও যেমন আপনার স্বচ্ছতা আনতে হবে, এবং ব্যবসায়ীরা হচ্ছে যে ঋণকে আপনার ব্যবহার করার ক্ষেত্রে এখানে গুরুত্ব দিতে হবে আর কি। এই যে সম্প্রতি হলো আমরা দেখতে পাচ্ছি, এটা আওয়ামী লীগের সময় ছিল যে গ্যাস বিদ্যুতের এক ধরনের ক্রাইসিস আছে, তো এর মধ্যে ঋণের সুদ হার বেড়ে গেছে। তো ব্যবসায়ীরা কি এই ধরনের প্রবলেমগুলোর তাদের বিনিয়োগের পথে বাধা মনে করছে কিনা? হ্যাঁ, আমাদের তো আপনার কর্মসংস্থানের জন্য অন্যতম মানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে গ্যাস বিদ্যুৎ। তো আমরা দেখতেছি হচ্ছে এর মধ্যে ব্যবসায়ীরা তো বারবারই বলছেন যে তাদের হচ্ছে যে পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন, গ্যাস প্রয়োজন, তারা এটা সাপ্লাই পাচ্ছে না। এবং বাংলাদেশও একটা জটিলতায় আছে যে এগুলো ইম্পোর্ট করার ক্ষেত্রে বাংলাদেশও হিমশিম খাচ্ছে, তাদের রিজার্ভের দিকেও তারা নজর দিচ্ছেন। তো এটা একটা বিষয়। তো আমাদের হচ্ছে এটার সাপ্লাই বাড়াতে হবে আমাদের উৎপাদন বাড়ানোর জন্য। আপনার কাছে আমি লাস্ট কোশ্চেন করব যে এখন তো ব্যাংকগুলিতে হচ্ছে ডিপোজিট রেটও অনেক বেড়ে গেছে, এবং ব্যাংকগুলির মধ্যে এক ধরনের প্রতিযোগিতা আছে আরো বেশি ডিপোজিট কালেকশন করার জন্য। তো এই উচ্চ সুদের ডিপোজিট কালেকশনের পরে এরা যদি হচ্ছে এই অর্থ যদি ঋণ হিসেবে বিতরণ না করতে পারে, তাহলে এটা ব্যাংকের প্রফিট মার্জিনের উপরে কোন ধরনের প্রভাব আসতে পারে? হ্যাঁ, এটা একটা বিষয়, আপনি ভালো একটা বিষয় ধরছেন। আমরা যদি দেখি আমাদের দেশের ব্যাংকিং সেক্টর হচ্ছে প্রায় 16 লাখ কোটি টাকার, মানে যে টোটাল অ্যাসেটের পরিমাণ যদি আমরা দেখি, মানে গ্রাহকের আমানত। তো 16 লাখ কোটি টাকার মধ্যে আমরা আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে পরিদর্শনে উঠে এসেছে, এক এসালমের কাছেই হচ্ছে 2,25,000 কোটি টাকা। তার মানে হচ্ছে যদি আপনার গোটা ব্যাংকিং মানে যে দেশের অর্থটা হচ্ছে 7 জনের কাছে দেন, একজন হচ্ছে এসালম, উনি 2,25,000 কোটি টাকা নিয়ে গেছে। তো এটা একটা বড় বিষয় যে এখানে ব্যাংকিং সেক্টর থেকে হিউজ পরিমাণ হচ্ছে যে ঋণ জালিয়াতি হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংক হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য তারা হচ্ছে পলিসি রেট গ্রাজুয়ালি বাড়াচ্ছে, অনেকবার বাড়িয়েছেন। এখন হচ্ছে প্রায় 10% পলিসি রেট রয়েছে। তো ব্যাংকগুলো তো বাংলাদেশ ব্যাংক থেকে এই যে পলিসি রেটের মাধ্যমে, রেপো রেটের মাধ্যমে ব্যাংকগুলো টাকা নিয়ে থাকেন, বাংলাদেশ ব্যাংক থেকেও নিয়ে থাকেন তার নিত্য নৈমিত্তিক যে চাহিদাগুলো পূরণ করার জন্য। তো এটা একটা বিষয়, যখন ব্যাংকগুলি হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে 10% নেয়, তখন হচ্ছে তার লেন্ডিং রেটটা একটু বেশি থাকবে, প্রায় এখন বর্তমানে 14%। আমি যেহেতু শুরুতেই বললাম যে আমাদের এই যে প্রাইভেট সেক্টর ঋণের গ্রোথ কমার অন্যতম একটা কারণ হচ্ছে যে ঋণের রেটটাও বেশি, ঋণের সুদ হারটাও বেশি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার প্রায় 11টা ব্যাংকের বোর্ডকে পুনর্গঠন করা হয়েছে এই 5ই অগাস্টের পরে। তো 11টা ব্যাংকের প্রায় 8টা ব্যাংকই হচ্ছে এসালামের নিয়ন্ত্রণাধীন ছিল। তো 8টা ব্যাংক সহ আরো 3টা ব্যাংক, এদের হচ্ছে যে নতুন করে ঋণ বিতরণ করা অনেকটা মানে যে একেবারে এক ধরনের বন্ধ রয়েছে, মানে যে ছোট ছোট ঋণ তারা এখন বিতরণ করছে গুটি কয়েক, আর অনেকগুলোই ঋণ বিতরণ এখন বন্ধ রয়েছে। তারা হচ্ছে আগের ঋণগুলো যে রিকভারি করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে যে আপনার অন্য ব্যাংকগুলো যাদের হচ্ছে যে তারা ডিপোজিট নিবে গ্রাহক থেকে, কিন্তু এটা যদি যথাযথ পরিমাণে মার্কেটে যদি তারা বিনিয়োগ করতে না পারে, অবশ্যই তাদের প্রফিটে এখানে প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে আমাদের ওভারঅল হচ্ছে দেশটা কিভাবে হচ্ছে যে আপনার স্থিতিশীল আসবে, সেক্ষেত্রে গভর্নমেন্টের গুরুত্ব দিতে হবে। তখন হচ্ছে আমাদের বিনিয়োগ বলেন, আমাদের হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি বলেন, এগুলো সব ঠিক হয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা স্বাগত প্রিন্সের কাছ থেকে শুনলাম আসলে এই গত কয়েক বছর ধরে আমাদের প্রাইভেট সেক্টরে বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছিল না, এবং বিদেশি বিনিয়োগ তো একরকম স্থবির ছিল। তো 5 অগাস্টের পরে যে রাজনৈতিক
পরিবর্তন, তাতে ব্যবসায়ীরা আরও একটু হোঁচট খেয়েছে, কারণ সামনে রাজনীতি কোন দিকে যায়, কবে ইলেকশন হবে, কোন দল ক্ষমতায় আসবে, তাদের পলিসিটা কেমন হবে, প্লাস হলো যে এই সরকার অনেকগুলি সংস্কার করতে চাচ্ছে, কিন্তু কোন সেক্টরে কী ধরনের সংস্কার করবে, তার ইম্প্যাক্ট ব্যবসায়ীর উপর কেমন পড়বে সেটা তারা অনুমান করতে পারছে না। এটা একটা ব্যবসায়ীদেরকে নতুন বিনিয়োগের ক্ষেত্রে একটা দ্বিধাদ্বন্দ্বে রাখছে, কারণ ব্যবসায়ীরা সবসময় অনুমানের উপর ভিত্তি করে কাজ করে, যে আমি আজকে 100 টাকা ইনভেস্ট করলে 3 মাস পরে এখান থেকে আমি 10 টাকা প্রফিট করতে পারবো। যখন সে এটা মোটামুটি কনফার্ম হয় যে হ্যাঁ আমি এখান থেকে প্রফিট করতে পারবো, তখনই সে বিনিয়োগে যায়। কিন্তু সেই প্রেডিক্টেবিলিটিটা এই মুহূর্তে ব্যবসায়ীরা করতে পারছে না। প্লাস অবকাঠামো সংকট আমাদের দেশে রয়েছেই, ব্যাংকিং ইন্টারেস্ট ও পার্সেন্টেজ যেটা বলছিল। তো কিন্তু আমাদের মতো জনবহুল দেশে এভাবে দীর্ঘদিন বেসরকারি বিনিয়োগ কম, এটা কোনো মতেই কাম্য না, কারণ প্রতি বছর আমাদের 20 থেকে 25 লাখ লোক শ্রমবাজারে আসে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা আমরা যদি না করতে পারি, তাহলে এই উচ্চ মূল্যস্ফীতির সময়ে হচ্ছে জীবনযাত্রা ব্যয় মেটানো কঠিন হবে এবং এক ধরনের সামাজিক অস্থিরতার আশঙ্কা আছে। আশা করছি আমাদের যারা পলিসি মেকার তারা বিষয়টা খেয়াল রাখবেন এবং যথাযথ গুরুত্ব দিবেন। আমাদের এই শো যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।